হ্যালো, গুড মর্নিং এভরিবডি। ওয়েলকাম টু লার্ন ফিজিক্স চ্যানেল। আজকে তোমাদের ঘর্ষণ চ্যাপ্টারতে যে এমসিকিউগুলো আছে এমসিকিউগুলোর সলিউশন এবং হিন্টস আগের ক্লাসগুলোর মতোই একই রকমভাবে দিয়ে দেবো। তোমরা এই এমসিকিউগুলো প্রত্যেকটি যে কনসেপ্টটা দেওয়া হচ্ছে প্রত্যেকটা এমসিকিউর মধ্যে এই কনসেপ্টগুলো নিয়ে সলিউশনটা কিন্তু তোমরা করবে, প্র্যাকটিস করবে। কারণ এই কনসেপ্টগুলো না থাকলে তোমাদের পরবর্তী ক্ষেত্রে আমাদের ক্লাস 11-এর পরীক্ষা বা কম্পিটিটিভ পরীক্ষাতে যে এমসিকিউগুলো করবে তখন এই ধারণাটা যদি থাকে তোমরা অনেক এগিয়ে থাকবে। তো শুরু করি আমাদের আজকের প্রথম এমসিকিউ। প্রথম যে এমসিকিউটা আছে দেখো, পৃষ্ঠতলকে মসৃণ করলে ঘর্ষণ কোণের মান। তাহলে এই ক্ষেত্রে ঘর্ষণ কোণের সঙ্গে ঘর্ষণ গুণাঙ্কের যে সম্পর্ক সেই সম্পর্কটা তোমাকে জানতে হবে। তোমরা জানো যে মিউ সমান টেন ল্যামডা। যদি ঘর্ষণ কোণ ল্যামডা হয় এবং ঘর্ষণ গুণাঙ্ক যদি মিউ হয় তাহলে মিউ সমান টেন ল্যামডা। তাহলে ল্যামডাটা নির্ভর করছে মিউ এর উপর। তাহলে এক্ষেত্রে ঘর্ষণ যদি ঘর্ষণ কমে যায় অর্থাৎ ঘর্ষণ গুণাঙ্ক যদি কমে যায় তাহলে ল্যামডা অবশ্যই কমবে। ঠিক আছে, তার মানে কি, যদি মসৃণ করে দেওয়া হয়, মসৃণ করে দিলে ঘর্ষণ গুণাঙ্ক হ্রাস পাবে, তার মানে ল্যামডাও হ্রাস পাবে। ঠিক আছে, এই কারণে অপশান বি এরটা, মসৃণ করলে ঘর্ষণ কোণের মান হ্রাস পাবে। নেক্সট আসছি দেখো 2 নম্বর কোশ্চেন। এক্ষেত্রে প্যাডেল করা বন্ধ করলে গতিশীল সাইকেলের উভয় চাকাতেই ঘর্ষণ বল সামনের দিকে ক্রিয়াশীল হয়, উভয় চাকাতেই ঘর্ষণ বল পিছনের দিকে ক্রিয়াশীল হয়। আচ্ছা, এই ব্যাপারটা বোঝার জন্য তোমাদের সাইকেলের গতিটা একটু বুঝতে হবে। দেখো এইখানে সাইকেল যখন গতিশীল হয় এই রাস্তার উপর একটু খেয়াল করতে হবে। তোমার সামনের যদি একটু বালি রাস্তার মধ্য দিয়ে তোমরা যাও, বালি রাস্তা, বালি আছে, তার মধ্যে গেলে এই ব্যাপারটা ভালো বুঝতে পারবে। তো যখন তোমার হচ্ছে সাইকেলে প্যাডেল করা হয়নি, এখানে অনেকগুলো কেস আছে পরপর, সেগুলো আলোচনা করছি। যখন হচ্ছে সাইকেলে প্যাডেল করা হবে না অর্থাৎ সাইকেল মোশনে ছিল, এবারে সামনের এই বালি সরিয়ে সরিয়ে তখন চাকাটা যাবে, দেখবে এই অংশের চাকাটা তো বালির মধ্যে কিছুটা প্রবেশ করে যাবে, এরকম প্রবেশ করে যাবে, মানে কি এইখানে সাইকেলের চাকাটা বালিটাকে সরিয়ে সরিয়ে, মানে দেখবে যখন যেই রাস্তা বরাবর যাবে সাইকেলটা, সেটা একটা লাইন টানা হয়ে যাবে, মানে একটা দাগ হয়ে যাবে, সাইকেলটা ওই ওই রাস্তা বরাবর গেছে এটা বুঝতে পারবে। তার মানে বুঝতেই পারছো এখানে দাগ কেটে যাচ্ছে, অর্থাৎ এখানে বালিগুলোকে সরিয়ে দিচ্ছে, দুই পায়ে সাইডে সরিয়ে দিচ্ছে। তাহলে এখানে সরানোর জন্য মানে এইটুকু কল্পনা করতে পারবে যে সামনে একটা বাধা এখানে ক্রিয়াশীল হচ্ছে, সামনে বাধা ক্রিয়াশীল হচ্ছে, সেই বাধাটা টপকে সাইকেলটাকে এইভাবে মুভ করতে হচ্ছে। তো সেই কারণেই এখানে ঘর্ষণ বল দুটো চাকাতেই, মানে দুটো চাকাতেই একদম সেমভাবে একইভাবে কী হবে না, এখানে একটা বাধার সম্মুখীন হবে সামনের দিকে। ঠিক আছে, তাহলে সামনের দিকে এক্ষেত্রে ঘর্ষণ বলটা ক্রিয়াশীল হবে। সামনের চাকা এবং পিছনের চাকা দুটো কী করবে, সামনের দিকে তোমার হচ্ছে বালিগুলোকে যে রাস্তাটা বরাবর যাবে সেই রাস্তাটাকে সরিয়ে সরিয়ে যাবে, অর্থাৎ এখানে রাস্তাটার বিকৃতি ঘটিয়ে ঘটিয়ে যাবে। সেই কারণে এখানে ঘর্ষণ বল কিন্তু দুটোই সামনের দিকে ক্রিয়াশীল হবে যখন প্যাডেল করা হবে না, মানে প্যাডেল যদি না করা হয়, অর্থাৎ সাইকেল যদি মোশনে থাকে তখন সামনের চাকা এবং পিছনের চাকা দুটোতেই সামনের দিকে ক্রিয়াশীল হবে। অপশান এটা। নেক্সট যে পয়েন্টটা বলছে দেখো, ব্রেক চেপে গতিশীল সাইকেলের বেগ কমানোর চেষ্টা করা হলে, অর্থাৎ সাইকেলটা গতিশীল আছে, তো গতিশীল অবস্থায় এবার তুমি কি করেছো, ব্রেক করে দিয়েছো। তাহলে ব্রেক করলে তখন কি হবে, চাকার উপর একটা বল প্রযুক্ত হবে। তাহলে এক্ষেত্রে কোন চাকার উপর ব্রেক করেছে সেটা অবশ্য বলা দরকার ছিল এখানে, প্রথম মানে সামনের চাকা না পিছনের চাকা, যদি দুটো চাকাই ব্রেক করে তখন দুটো চাকার ঘটনা বলতে হবে।
তো এখানে একই রকম ভাবে তুমি যদি ভাবো, এখানে এই চাকা আর এই চাকা এরা মোশনে ছিল, তখন কি হচ্ছে না সামনের দিকে গতিশীল হচ্ছে। ঠিক আছে, সামনের দিকে যদি গতিশীল হয় তাহলে এখানে যখনই ব্রেক করছো তখন কি হবে না পিছনের দিকে, মানে এখানে বাধা সৃষ্টি হবে। তো সিম্পল ভাবে যদি ভাবো যে কোনো একটা বস্তু এইদিকে গতিশীল হচ্ছে, ঘর্ষণের যে বেসিক কনসেপ্ট, যে গতিশীল যেদিকে হবে তার উল্টো দিকে তোমার ঘর্ষণ বল প্রযুক্ত হবে। তাহলে এক্ষেত্রে গতিশীল ছিল, ব্রেক করে দিলে, ব্রেক করে দেওয়া মানেই ঘর্ষণ বল তখন পিছনের দিকে প্রযুক্ত হবে। ঠিক আছে, তাহলে উভয় চাকাতেই এখানে উভয় চাকাতেই হচ্ছে পিছনের দিকে বল প্রয়োগ হবে, যদিও এটা দুটো চাকাতেই ব্রেক করা হয়েছে এটাই ধরে নেওয়া হচ্ছে। যদি পিছনের চাকাতে ব্রেক করা হয় তাহলে তখন বলবে শুধু পিছনের চাকাতে পিছনের দিকে বল প্রযুক্ত হবে, কিন্তু সামনের চাকাতে আগেরটার মতোই সামনের দিকে বল প্রযুক্ত হবে, ঘর্ষণ বলটা। ঠিক আছে, এটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে বাইসাইকেল যখন প্যাডেল করার ফলে গতিশীল থাকে তখন কি হয়। মানে যখন প্যাডেল করছো অর্থাৎ বাইরে থেকে তুমি বল প্রয়োগ করছো, বল প্রয়োগ করে মানে সাইকেলের উপর বল প্রয়োগ করছো, তাহলে সাইকেলের উপর যখন বল প্রয়োগ করবে প্র্যাকটিক্যালি একটু ভাবো তো যে সাইকেলটা তখন চাকা ঘুরিয়ে মানে প্যাডেল করে এই দিকে ঘোরাতে চাইছো। তাহলে এইখানটায় তোমার যদি একটা মসৃণ রাস্তা হয়, তাহলে মসৃণ যদি রাস্তা হয় তাহলে সেক্ষেত্রে চাকা তো এই দিকে বল প্রয়োগ করছে, এই দিকে। তাহলে এই দিকে যদি বল প্রয়োগ করে তাহলে ঘর্ষণ বল যদি বিপরীত দিকে না প্রযুক্ত হয় তাহলে সাইকেলটা সামনের দিকে আগাবে না। মানে এটা যদি মসৃণ হয়ে যেত তাহলে কি হতো, একই জায়গায় চাকাটা ঘুরতে থাকতো। ঠিক যেরকমভাবে কোনো গাড়ি কাদা রাস্তাতে ফেঁসে গেলে যে যে ঘটনাটা হয়, একই জায়গায় থেকেই চাকাটা ঘুরতে থাকে, সামনের দিকে আগাতে পারে না। তার মানে কি, দেখবে এই দিক দিয়ে একটা বল প্রয়োগ করছে আর সেই জন্যই কাদাগুলো এদিক দিয়ে ছুটতে থাকে, কাদা এর সঙ্গে চাকার সঙ্গে কাদা যেটা লেগে থাকে সেটা কিন্তু এদিকে ছুটে যায়। তাহলে তার মানে কি এই দিকে চাকা বল প্রয়োগ করছে, তাহলে ঘর্ষণ বল প্রযুক্ত হবে ঠিক তার বিপরীত দিকে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে পিছনের চাকার উপর বল প্রয়োগ করছো, সেই জন্য পিছনের চাকাতে সামনের দিকে বল প্রযুক্ত হবে। আর তোমার পিছনের চাকা কি করছে, সামনের চাকাকে ঠেলছে। হুম এই পিছনের চাকাটা যেহেতু সামনের চাকাকে ঠেলছে, ঠেলে সরাচ্ছে, তো স্বাভাবিকভাবেই সামনের চাকাতে তোমার পিছনের দিকে বল প্রযুক্ত হবে, কারণ সামনের চাকাটা সামনের দিকে গতিশীল হতে চাইছে, ঘর্ষণ বল তখন পিছনের দিকে ক্রিয়াশীল হবে। সেই কারণে তোমার এখানের অপশান সি এরটা হলো। আচ্ছা, নেক্সট যে 5-এর অঙ্কটা আছে এটা দেখো, একটু ছবিটা আঁকতে হবে তোমাকে। এখানে যদি একটা বস্তু থাকে, এই একটা বস্তু, এই বস্তুর উপর একটা বল প্রযুক্ত হচ্ছে, তাহলে এটা বলটা আমি ধরে নাও এরকম অনুভূমিকের সঙ্গে থিটা কোণ করে বল প্রয়োগ করছি, এই কোণটা হচ্ছে থিটা। বস্তুটা গতিশীল হবে যে বলের জন্য সেটা হচ্ছে এফ কস থিটা। ঠিক আছে, আর এই দিকে ক্রিয়াশীল হবে ঘর্ষণ বল, ঘর্ষণ বলটা বিপরীত দিকে ক্রিয়াশীল হবে। বস্তুর ওজন ক্রিয়াশীল হবে mg নিচের দিকে, আর এই বরাবর ক্রিয়াশীল হবে প্রতিক্রিয়া বল আর। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার কমপ্লিট ছবি। একটা অনুভূমিক তলে কোনো বস্তু রাখলে তার ঘর্ষণ কিভাবে প্রযুক্ত হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা ঘর্ষণ বল এফ সমান কি জানি, এফ সমান হচ্ছে মিউ ইন্টু আর। তাহলে আরটা নির্ণয় করতে হবে, আর সমান কত, আর সমান এক্ষেত্রে দেখো এফ কস থিটা, মানে এফ এর একটা উপাংশ এফ কস থিটা, আর এই বরাবর উপাংশটা হবে এফ সাইন থিটা। তাহলে এখানে আমরা লিখতে পারবো আর প্লাস এফ সাইন থিটা ইকাল টু এমজি, অর্থাৎ আর ইকাল টু এমজি মাইনাস এফ সাইন থিটা। তো এইখানে যদি এটা বসিয়ে দেওয়া হয় মিউ আর, আর এর জায়গায় এমজি মাইনাস এফ সাইন থিটা, তাহলে এখান থেকে মিউ, মিউ এর জায়গায় হ্যাঁ এটা থাক। এরপরে আমরা বের করব বস্তুটা যে গতিশীল হচ্ছে কোন বলের জন্য, এফ কস থিটার জন্য। তাহলে বস্তুটি ঠিক গতিশীল হবে, বস্তুটি
ঠিক গতিশীল হবে কখন, না যখন তোমার এফ কস থিটা ইকাল টু এফ হবে। এফ হচ্ছে তোমার স্ট্যাটিক ফ্রিকশন আর কি, স্থিত ঘর্ষণ বল। স্থিত ঘর্ষণ বলের যে সীমাস্থ মান, এই সীমাস্থ মানের সঙ্গে তোমার কিন্তু এই এফ কস থিটা সমান হতে হবে, তবেই কিন্তু বস্তুটা ঠিক গতিশীল হবে। মানে এফ কস থিটার ভ্যালুটা এফ এস এর থেকে বেশি হলে তো গতিশীল হবেই, কিন্তু ঠিক গতিশীল হবে যখন দুটো সমান হবে। তাহলে ওইটা ধরেই করতে হবে। তাহলে এক্ষেত্রে এফ কস থিটা এটা ইকাল টু এফ এস এর ভ্যালু মিউ এখানে এমজি মাইনাস এফ সাইন থিটা। এবার এখান থেকে এফটা ক্যালকুলেশন করতে হবে, এফ কস থিটা ইকাল টু মিউ এমজি মাইনাস এফ মিউ এফ সাইন থিটা। ঠিক আছে, এবার এখান থেকে এফ কমন নিলে কস থিটা মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস মিউ সাইন থিটা ইকাল টু মিউ এমজি। এখান থেকে এবারে মিউ এর ভ্যালুটা বসিয়ে দিতে হবে। তোমরা জানো এফ সমান মিউ এমজি বাই কস থিটা প্লাস মিউ সাইন থিটা, এটা তো আমরা ফাইনাল পেলাম। তো এখান থেকে মিউ এর ভ্যালুটা বের করতে হবে। আমরা মিউ সমান জানি টেন ল্যামডা। টেন ল্যামডাটা কি? এটা হচ্ছে ঘর্ষণ কোণ। এটা হচ্ছে সাইন ল্যামডা বাই কস ল্যামডা। এটা যদি এখানে বসিয়ে দেওয়া হয় তাহলে দেখো সাইন ল্যামডা বাই কস ল্যামডা ইন্টু এমজি বাই কস থিটা প্লাস সাইন ল্যামডা বাই কস ল্যামডা ইন্টু সাইন থিটা। ঠিক আছে, এবারে এখান থেকে দেখো কস থিটাগুলো ক্যান্সেল হয়ে যাবে, কস থিটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে সাইন ল্যামডা ইন্টু এমজি ডিভাইডেড বাই তোমার কস থিটা কস ল্যামডা প্লাস সাইন থিটা সাইন ল্যামডা, এটি আসবে। ঠিক আছে, এবারে এখান থেকে তোমাকে ডিসিশনে নিয়ে আসতে হবে। এবারে এইটা একটা ফর্মুলা তোমার পড়ে যাবে, সাইন ল্যামডা ইন্টু এমজি ডিভাইডেড বাই এইটা দেখো কস অফ এটা তোমার থিটা মাইনাস ল্যামডা, এইটি আসছে। তার মানে তোমরা এফ এর রাশিমালা অনুভূমিক তলে একটা বস্তু অমসৃণ তলে রাখা আছে। তো এক্ষেত্রে যদি অনুভূমিকের সঙ্গে একটা কোণ করে অর্থাৎ থিটা কোণ করে কোনো বস্তুকে গতিশীল করো, সেক্ষেত্রে যে বলটা প্রয়োজন হবে সেই বলটা হচ্ছে এইটা। তো এখন এই বলের ভ্যালুটা কখন মিনিমাম হবে? এটা সর্বনিম্ন বলেছে। যে কোশ্চেনটাতে দেখো বলেছে সব বস্তুটিকে সহজে গতিশীল করা যায়, মানে কি খুব কম পরিমাণ বল প্রয়োগ করে গতিশীল করতে পারবে। তাহলে সব থেকে কম বল প্রয়োগ করে গতিশীল করা যাবে যখন এইটার ভ্যালুটা ম্যাক্সিমাম হবে, এই পুরোটার ভ্যালুটা। কেন বলো তো? কারণ ল্যামডা এটা ঘর্ষণ গুণাঙ্ক। তোমরা তো ফার্স্ট কোশ্চেনটাই পড়লে ঘর্ষণ গুণাঙ্ক নির্ভর করে ল্যামডা ঘর্ষণ কোণটা নির্ভর করে ঘর্ষণ গুণাঙ্কের উপর। তাহলে একটা নির্দিষ্ট তলের ক্ষেত্রে নির্দিষ্ট সংস্পর্শ তলের ক্ষেত্রে মিউটা কনস্ট্যান্ট, স্বাভাবিকভাবে ল্যামডা কনস্ট্যান্ট হবে, ল্যামডা চেঞ্জ হবে। তো ল্যামডা যদি চেঞ্জ না হয় আর এখানে তুমি যে কোণ করে প্রযুক্ত করছো সেই কোণটার উপর নির্ভর করবে এফ এর ভ্যালুটা বাড়বে না কমবে, মানে কতটা প্রয়োজন হবে। কারণ বস্তুর ভর কনস্ট্যান্ট, জিও কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে এফ ইকাল টু এফ মিন হবে কখন হবে, না যখন থিটা মাইনাস ল্যামডা ইকাল টু 0 হবে। কারণ কস 0 হলে ম্যাক্সিমাম হয়, অর্থাৎ থিটা ইকাল টু ল্যামডা হবে। তাহলে থিটা ইকাল টু ল্যামডা হলে এফটা মিনিমাম হবে। তাহলে এফ মিন সমান কত? অতএব এফ মিন সমান এমজি সাইন থিটা
mg সরি সাইন থিটা নয় সাইন ল্যামডা হবে, কারণ থিটা ইকাল টু ল্যামডা। তাহলে এখানে ল্যামডার ভ্যালুটা বসিয়ে দেবো। সাইন ল্যামডার ভ্যালু কত? তাহলে সাইন ল্যামডার ভ্যালু আমরা পাবো ওই মিউ ইকাল টু টেন ল্যামডা এই ফর্মুলা থেকে। তাহলে মিউ ইকাল টু টেন ল্যামডা মানে এখান থেকে মিউ স্কোয়ার ইকাল টু টেন স্কোয়ার ল্যামডা। আবার কি জানো ফর্মুলা? আবার তোমরা জানো যে টেন স্কোয়ার ল্যামডা মাইনাস সেক স্কোয়ার ল্যামডা এটা ইকাল টু 1। অতএব তোমার হচ্ছে তোমার সেক্স স্কোয়ার ল্যামডা ইকাল টু 1 না টেন স্কোয়ার ল্যামডা মাইনাস 1, টেন স্কোয়ার ল্যামডা মাইনাস 1 সাইন ল্যামডা। আচ্ছা এটা এইভাবে করো, এটা করলে সুবিধা হবে। এখানে তুমি মিউ স্কোয়ার ইকাল টু সাইন স্কোয়ার ল্যামডা বাই কস স্কোয়ার ল্যামডা করে দাও, কস স্কোয়ার ল্যামডা। তাহলে এখান থেকে কস স্কোয়ার ল্যামডা সমান কত? কস স্কোয়ার ল্যামডা এটা সমান সাইন স্কোয়ার ল্যামডা বাই মিউ স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা এবারে এখান থেকে আমরা সাইন ল্যামডার ভ্যালুটা দরকার, তো তাহলে এইটার জায়গায় আমি লিখে দিতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার ল্যামডা ইকাল টু সাইন স্কোয়ার ল্যামডা বাই মিউ স্কোয়ার। আচ্ছা এবারে এইটা থেকে সাইন ল্যামডার ভ্যালুটা বের করতে হবে, অর্থাৎ তোমাকে করতে হবে 1 ইকাল টু সাইন স্কোয়ার ল্যামডা প্লাস সাইন স্কোয়ার ল্যামডা বাই মিউ স্কোয়ার। এখান থেকে সাইন স্কোয়ার ল্যামডা কমন নিয়ে নাও, 1 প্লাস 1 বাই মিউ স্কোয়ার মানে সাইন স্কোয়ার ল্যামডা এটা ইকাল টু 1 প্লাস মিউ স্কোয়ার বাই মিউ স্কোয়ার। তাহলে এখান থেকে সাইন স্কোয়ার ল্যামডা এটা সমান আসছে তোমার মিউ স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস মিউ স্কোয়ার, অর্থাৎ সাইন ল্যামডা এটা সমান রুট করে দিলে মিউ ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস মিউ স্কোয়ার। ক্যালকুলেশনটা কিন্তু অনেকটাই বড় হলো। তাহলে এখানে কিন্তু এই জায়গায় এবারে ভ্যালুটা বসিয়ে দাও, এই যে এমজি সাইন ল্যামডার ভ্যালু হচ্ছে মিউ ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস মিউ স্কোয়ার, ঠিক আছে। তাহলে সেই হিসাবে অপশান তোমার সরি ক্যালকুলেশনটা অনেকটাই বড় হয়ে গেল, এতটা করার দরকার ছিল না। আমাদের এই জায়গায় উত্তরটা হয়ে যেত যে থিটা ইকাল টু ল্যামডা বেরিয়েছিল না, থিটা ইকাল টু ল্যামডা, তার মানে মিউ ইকাল টু টেন ল্যামডা আমরা জানি। তাহলে এখান থেকে ল্যামডা সমান কত? টেন ইনভার্স মিউ, ঠিক আছে। তার মানে এই যে আমরা ছবিটা এঁকেছিলাম থিটা কোণে গতিশীল করতে হবে, ন্যূনতম যে কোণে গতিশীল করতে হবে সেটা কি অনুভূমিকের সঙ্গে থিটা কোণে উপরের দিকে। থিটা কোণের ভ্যালুটা কত? থিটা ইকাল টু ল্যামডা, ল্যামডা ইকাল টু টেন ইনভার্স মিউ। সেই জন্য অপশান সি এরটা হচ্ছে অনুভূমিকের সাপেক্ষে উপরের দিকে টেন ইনভার্স মিউ কোণে, ঠিক আছে। অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা পরে আছে, এই যে দেখবে এই প্রমাণটাই তোমাদেরকে করতে হবে, ঠিক আছে। এই কোশ্চেনটা যেমন তোমার এইখানে এইটা আছে, দেখো এইটা নয়েরটা এখানে আমরা ক্যালকুলেশন যেটা পেলাম, এই যে দেখো এফ মিনিমাম যেটা, এফ মিনিমাম সমান কত? মিউ এমজি ডিভাইডেড বাই 1 প্লাস রুট মিউ মানে রুট ওভার অফ এইটা অপশান বি এরটা। দেখো এই যে এম ভর একটি ব্লক টেবিলের উপর স্থির অবস্থায় রাখা আছে, ব্লক ও টেবিলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ
ব্লকটি সর্বনিম্ন যে বলের জন্য গতিশীল হবে। ঠিক একই রকম, মানে যে বলের জন্য গতিশীল হবে সেই বলের মিনিমাম ভ্যালু, সর্বনিম্ন যে ভ্যালুর জন্য গতিশীল হবে। ঠিক আছে, সেটা এইটি হবে। আচ্ছা, এরপরে তোমার 6 অঙ্কটা যেটা দেওয়া আছে দেখো, প্রদত্ত উক্তিগুলির মধ্যে কোনটি সঠিক? স্থিত ঘর্ষণ গুণাঙ্ক চলঘর্ষণ গুণাঙ্কের চেয়ে ছোট। স্থিত ঘর্ষণ গুণাঙ্কটা মানে স্ট্যাটিক ফ্রিকশন, যেটা স্থির অবস্থায় থাকায় গতিশীল বস্তুর যে ঘর্ষণ বল ক্রিয়াশীল হয়, আর গতিশীল অবস্থায় যে ঘর্ষণ বল ক্রিয়াশীল হয় সেটা কিন্তু বেশি হয়। স্থিত ঘর্ষণ বলের ভ্যালু চলঘর্ষণ বলের ভ্যালুর থেকে বেশি হয়। আর সেই কারণেই কোনো বস্তুকে গতিশীল করতে যে পরিমাণ বলের প্রয়োজন হয়, গতিশীল হয়ে যাওয়ার পর কিন্তু অনেক কম বল প্রয়োজন হয়। ঠিক আছে, সেই জন্য স্থিত ঘর্ষণ গুণাঙ্ক চলঘর্ষণ গুণাঙ্কের চেয়ে ছোট, না স্থিত ঘর্ষণ গুণাঙ্ক চলঘর্ষণ গুণাঙ্কের সমান, না স্থিত ঘর্ষণ গুণাঙ্ক চলঘর্ষণ গুণাঙ্কের চেয়ে বড়। সেই কারণে অপশান সি এরটা। দেখো 7এরটা যেটা বলেছে, একটি বলকে ভি বেগে একটি অমসৃণ মেঝের উপর দিয়ে ছেড়ে দেওয়া হলো। ভি বেগে অমসৃণ মেঝের উপর, ধরো এইটা তোমার যদি কোনো অমসৃণ মেঝে হয়, সেখানে তুমি বস্তুটাকে এটা ভি বেগে ছুড়ে দিলে। ঠিক আছে, নর্মালি কি হয়, কিছুক্ষণ পরে বস্তুটা থেমে যায়। কেন থেমে যায়? না বস্তু গতিশীল এই দিকে হলে তার মেঝেতে মানে সংস্পর্শ তলে কি হয়, ঘর্ষণ বল ক্রিয়াশীল হয়, এখানে ঘর্ষণ বল ক্রিয়াশীল হয়। অর্থাৎ এই বাধা বল, ঘর্ষণ বলটাই বাধা বল, আর বাধা বল কি করে, বস্তুটার মন্দন সৃষ্টি করে। অর্থাৎ এখানে যে মন্দনটা সৃষ্টি হবে সেই মন্দন সমান কত, ঘর্ষণ বল ডিভাইডেড বাই এম। যেমন নিউটনের গতিসূত্রে পড়েছিলেন না, বস্তুর উপর প্রযুক্ত বল প্রয়োগ করলে তার বেগ বৃদ্ধি পায়, মানে ত্বরণ সৃষ্টি হয়। সেই ত্বরণ সমান বলেছিলে প্রযুক্ত বল ডিভাইডেড বাই ভর। একই রকমভাবে এখানে বাধা বল হচ্ছে এফ, ঘর্ষণ বল। তাহলে সেই ঘর্ষণ বলের ক্রিয়াতে মন্দন সৃষ্টি হবে এবং কি হবে না বস্তুটা একটা সময় স্থির হয়ে যাবে। বলে যে থামবার আগে পর্যন্ত কত দূরত্ব অতিক্রম করবে, তাহলে এই দূরত্বটা তোমাকে নির্ণয় করতে হবে এইটা। তাহলে এই ক্ষেত্রে আমরা মন্দন জানি, প্রাথমিক বেগ জানি, অন্তিম বেগ জানি। তাহলে ভি স্কোয়ার ইকাল টু ইউ স্কোয়ার মাইনাস 2as, এটা থেকে আমরা করে নিতে পারবো। ভি স্কোয়ার ইকাল টু ইউ স্কোয়ার মাইনাস 2as, এটা থেকে পাই। ঠিক আছে, তাহলে এখানে অন্তিম বেগটা জুড়ে হচ্ছে, প্রাথমিক বেগটা কত না ভি স্কোয়ার মাইনাস 2a, এর জায়গায় তুমি বসবে এফ বাই এম ইন্টু এস, তোমাকে এসটা নির্ণয় করতে হবে। তাহলে অতএব এস সমান এম ভি স্কোয়ার বাই 2f। ঠিক আছে, আচ্ছা এবারে এফ সমান কত না, এফ সমান আমরা জানি ঘর্ষণ বল, এফ সমান কত, এফ সমান হচ্ছে মিউ আর, মানে মিউ এম জি। কেন না এই দিকে তোমার এম জি ক্রিয়াশীল হবে আর উপরের দিকে ক্রিয়াশীল হবে প্রতিক্রিয়া বল আর। ঠিক আছে, এফ সমান মিউ আর, আর সমান এম জি হচ্ছে। তাহলে এটা যদি এখানে বসিয়ে দেওয়া হয়, তাহলে এম ভি স্কোয়ার বাই 2 ইন্টু মিউ এম জি, অর্থাৎ এম এম কেটে যাচ্ছে, অর্থাৎ ভি স্কোয়ার বাই 2 মিউ জি, ভি স্কোয়ার বাই 2 মিউ জি, অপশান সি এরটা। ঠিক আছে, আচ্ছা নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে দেখো, একটি গাড়ি পূর্ব দিকে সোজা রাস্তায় সমতরণে গতিশীল। দেখো এখানে একটা জিনিস বোঝার আছে যে একটা বস্তু সমতরণে গতিশীল, একটা বস্তু সমতরণে গতিশীল, সমবেগ না, সে সমতরণে গতিশীল। সমতরণে গতিশীল মানে এই জায়গায় কনস্ট্যান্ট একটা স্থিত ঘর্ষণ বল, চলঘর্ষণ বল প্রযুক্ত হচ্ছে এবং বাইরে থেকেও একটা বল প্রযুক্ত হচ্ছে কনস্ট্যান্ট, যেখানে এই ক্যাপিটাল এফটা গ্রেটার দেন এফ কে, মানে স্থিত ঘর্ষণের থেকে চলঘর্ষণের থেকে বেশি, তবেই কিন্তু বস্তুটা একটা ত্বরণ নিয়ে গতিশীল হচ্ছে। ঠিক আছে, তো সর্বাধিক ত্বরণ কত হবে? তো সর্বাধিক ত্বরণ তখনই হবে যদি এখানে যে চলঘর্ষণ বলটা ক্রিয়াশীল হচ্ছে সেই চলঘর্ষণ বলের সমান বল প্রযুক্ত করে বা তার থেকে বেশি। তাহলে সেই হিসাবে এখানে ত্বরণ সমান এক্ষেত্রে এফ কে ডিভাইডেড বাই এম, কারণ এই বলটার সমান বল মিনিমাম প্রয়োগ হতে হবে, তবেই কিন্তু ত্বরণ থাকবে।
না হলে ওর থেকে যখনই কম হয়ে যাবে, এই যে প্রযুক্ত বলটা, লব্ধি বলটা কত হচ্ছে, এফ মাইনাস এফ কে, তো তাহলে এই লব্ধি বলের ভ্যালুটা যদি কমতে কমতে এফ কে সঙ্গে সমান হয়ে যায়, তখন কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। লব্ধি বল শূন্য হয়ে গেলে তখন সমবেগে গতিশীল হবে। তাহলে এখানে ত্বরণটা থাকবে কখন, না আমি এখানে ধরে নেব ঠিক এফ কে সঙ্গে, যে সর্বাধিক বলেছে না, সর্বাধিক, তাহলে সেই জন্য তোমার এফ কে সঙ্গে ঠিক সমান হবে। অর্থাৎ তখন ত্বরণটা কত হবে, ত্বরণ সমান এফ কে বাই এম। তাহলে এই এফ কে ভ্যালু কত, মিউ কে ইন্টু এমজি, মিউ এমজি হয় যেটা, তাহলে মিউ কে এখানে মিউ দিয়ে করা আছে সেই জন্য মিউ লিখে দাও। তাহলে মিউ এমজি বাই এম, এম এম কেটে গেল, তাহলে মিউ জি, এ সমান হচ্ছে মিউ জি। তার মানে অপশান এটা হচ্ছে। আবার দেখো, ঘর্ষণ বল টায়ার পূর্ব দিকে ক্রিয়া করবে, গাড়িটা পূর্ব দিকে গতিশীল, পূর্ব দিকে গতিশীল। তোমরা এই দ্বিতীয় অঙ্কটা যেটা করছিলে, একটা গাড়ি বা সাইকেল গতিশীল আছে, তো সেক্ষেত্রে এই যে যেমন যখন গতিশীল থাকবে তখন চাকা কী করবে, এই সামনের রাস্তার যে বাধাটা সেটাকে অতিক্রম করে করে যাবে, মানে বাধাটা সরিয়ে যাবে, সেই জন্য বাধা বলটার অভিমুখটা সামনের দিকে হবে। আর সেই কারণেই ঘর্ষণ বল পূর্ব দিকেই ক্রিয়াশীল হচ্ছে, গাড়ি পূর্ব দিকে যাচ্ছে, ঘর্ষণ বল পূর্ব দিকে ক্রিয়াশীল হবে। সেই কারণে এখানে অপশান এ এবং বি দুটোই হচ্ছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট, নয়েরটা তো বলেই দিলাম, আগেরটা যেমনভাবে করলাম একদম সেম প্রসেসে হবে। 10-এর অঙ্কটা যেটা আছে, 2 কেজি ভর একটি ব্লক একটি অনুভূমিক টেবিলের উপর স্থির অবস্থায় আছে, 2 কেজি ভরের ব্লক। ব্লক এবং টেবিলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে, ছবিটা যদি আঁকো, একটু এঁকে করে নেই ভালো। এরকম একটা ব্লক, সেই ব্লকটা বস্তুর রাখা আছে, তাহলে বস্তুর মেঝের উপর যখনই রাখবে তখনই তার ওজনটা ক্রিয়াশীল হবে নিচের দিকে, আর উপরের দিকে ক্রিয়াশীল হবে প্রতিক্রিয়া বল। আর এই দিকে তুমি যদি বল প্রয়োগ করো, গতিশীল করো, তখন ঘর্ষণ বলটা এই দিকে ক্রিয়াশীল হবে। বস্তু যদি এদিকে গতিশীল হয় তাহলে ঘর্ষণ বল বিপরীত দিকে গতিশীল হবে, অর্থাৎ ত্বরণটা যদি এদিকে থাকে তাহলে বিপরীত দিকে কিন্তু ঘর্ষণ বল ক্রিয়াশীল হয়। যাই হোক, এখানে বলে যে 20 কেজি ভরের, 2 কেজি ভরের একটি ব্লক অনুভূমিক টেবিলের উপর স্থির অবস্থায় আছে, ইউক্লিড 0, ব্লক এবং টেবিলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে। তাহলে প্রথমে ঘর্ষণ বলটা বের করি, মিউ স্ট্যাটিকটা, এটা সমান কত, স্থিত ঘর্ষণ বল, সর্বোচ্চ স্থিত ঘর্ষণ বল মিউ এম ইন্টু জি। তাহলে মিউ এর ভ্যালু এখানে দেওয়া আছে দেখো 0.5, এম এর ভ্যালু দেওয়া আছে 2, আর জি এর ভ্যালু হচ্ছে 10। তাহলে সেই জন্য এটা তোমার 5, মানে 10 নিউটন হচ্ছে, 10 নিউটন। আর অনুভূমিকের সঙ্গে সমান্তরালে 7 নিউটন বল প্রয়োগ করছে, 7 নিউটন, মানে এখানে এফ ইকুয়াল টু 7 নিউটন প্রয়োগ করা হয়েছে। ঠিক আছে, তাহলে বস্তুটি গতিশীল হবে কি হবে না এটা আগে ঠিক করো। দেখো, যেহেতু স্থিত ঘর্ষণ বল 10 নিউটন আর তুমি বল প্রয়োগ করেছো 7 নিউটন, মানে এখানে ক্যাপিটাল এফটা লেস দেন এফ এস, স্থিত ঘর্ষণ বলের সর্বোচ্চ মানের থেকে কম, সেই জন্য বস্তু গতিশীল হবে না। ঠিক আছে, এটা গতিশীল কিন্তু হবে না। তাহলে গতিশীল যদি না হয় তাহলে সেই মুহূর্তে ঘর্ষণ বল কত, আর তোমরা জানো স্থিত ঘর্ষণ বলটা হচ্ছে স্বনিয়ন্ত্রক বল, মানে প্রযুক্ত বলের সমান হয়, মানে বস্তুটা গতিশীল হওয়ার আগে মুহূর্ত পর্যন্ত প্রযুক্ত বল যতটা হবে স্থিত ঘর্ষণ বলও কিন্তু ততটাই হবে। ঠিক আছে, তাহলে ঘর্ষণ বল এখানে কিন্তু 7 নিউটন আছে, এটা হচ্ছে ত্বরণ তো থাকবেই না, গতিশীল হচ্ছে না যেহেতু। ঘর্ষণ বল 10 নিউটন হবে, কখনোই নয়, কারণ 10 নিউটন তোমার ক্যালকুলেশন, মানে সর্বোচ্চ স্থিত ঘর্ষণ বল 10 নিউটন বেরোচ্ছে, কিন্তু তুমি যেহেতু 7 নিউটন বল প্রয়োগ করেছো সেই জন্য তোমার ঘর্ষণ বলটা 7 নিউটন হবে। এটা যদি 8 নিউটন হতো তাহলে কিন্তু 8 নিউটন বলই সৃষ্টি হতো, 9 নিউটন হলে 9 নিউটন হলো, 10 নিউটন বল প্রয়োগ করলে 10 নিউটন হলো। এবারে 10-এর পরে তুমি যখন 11 করে দিবে তখন বস্তুটা গতিশীল হয়ে যাবে, সেক্ষেত্রে ঘর্ষণ বলের ভ্যালু তখন আর স্থিত ঘর্ষণ থাকবে না, চলা ঘর্ষণ হয়ে যাবে, তখন কমে যাবে। ঠিক আছে, তো এই ব্যাপারটা এখানে কিন্তু মনে রাখবে। মানে নর্মালি তুমি ক্যালকুলেশন করলে তুমি যদি এই জায়গাটা না ভাবতে তাহলে 10 নিউটন উত্তর আছে, 10 নিউটন উত্তর হয়তো করে দিতে, কিন্তু সেটা কিন্তু হবে না, এটা খেয়াল রাখবে। বস্তু যদি গতিশীল না হয় তাহলে তুমি যে পরিমাণ বল প্রয়োগ করেছো সেই প্রযুক্ত বলের সমান এখানে কিন্তু ঘর্ষণ বল সৃষ্টি হবে।
তুমি যদি 7 নিউটনের পরিবর্তে 3 নিউটন বল প্রয়োগ করতে, তখনও কিন্তু ঘর্ষণ বল 3 নিউটনই হতো। এই ব্যাপারটা। আচ্ছা, আজকে এই ক্লাসটাই থাক। আজকে যতগুলো করলাম এই অঙ্কগুলোই প্র্যাকটিস করো। আমি ছোট ছোট করে ভিডিওগুলো করছি। যতগুলো অঙ্ক করছি সেই অঙ্কগুলো কিন্তু ভালো করে যেভাবে বুঝালাম সেইটা কিন্তু মাথার মধ্যে রাখবে। এবং অঙ্কগুলো যখন প্র্যাকটিস করবে, আমি যে অঙ্কগুলোর পিছনে কি বলেছিলাম, কোন কথাগুলো বা কোন লজিকটা দিচ্ছি, এইটা কিন্তু মাথার মধ্যে যেন থাকে অঙ্কগুলো প্র্যাকটিস করার সময়। ঠিক আছে? আর তোমাদেরকে যেটা বলেছি, প্র্যাকটিস করার সময় ধরো প্রত্যেকটা বইয়ে প্রত্যেকটা চ্যাপ্টারে এতগুলো করে তো এমসিকিউ আছে, সব এমসিকিউগুলো কিন্তু পরীক্ষার সময় বা যে কোনো সময় প্র্যাকটিস করার সময় কিন্তু পাবে না। হ্যাঁ, ও তো পাবে না। তো যেই এমসিকিউগুলোই যে আমি যখন করাচ্ছি, তুমি যখন নিজে এখন প্র্যাকটিস করছো, সেই প্র্যাকটিসটা করার সময় যেই এমসিকিউগুলো আটকে যাচ্ছে, সেই এমসিকিউগুলো তোমাকে কিন্তু মার্ক করে রাখতে হবে। এবং সেই এমসিকিউগুলো মার্ক করে রাখলে এবং প্র্যাকটিসের সময় নেক্সট টাইম ধরো পরীক্ষা আমি নিলাম বা তুমি ফাইনাল পরীক্ষা দিতে যাবে, তখন ওই মার্ক করা অঙ্কগুলোকে কিন্তু আগে প্র্যাকটিস করবে। ওইগুলো যদি হয়ে যায় তাহলে জানবে যে আমি বইয়ে যতগুলো অঙ্ক করেছি ওখান থেকে আমি সবগুলোই করতে পারবো। ঠিক আছে? থ্যাংক ইউ।